মার্টিন কোম্পানির ছোট লাইন। গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, কিন্তু এখনো ছাড়বার ঘন্টা পড়েনি। এই নিয়ে গাড়ির লোকজনের মধ্যে নানা রকম মতামত চলছে। মশাই বড়গেছে নেমে যাব আর 25 মাইল, আর 4টে বাজে, কিন্তু এখনো গাড়ি ছাড়বার নামটি নেই। কখন বাড়ি পৌঁছবো ভাবুন তো। এদের কাণ্ডটাই এইরকম। আসুন না, আসুন না, সবাই মিলে একটু কাগজে লেখালেখি করি। আরে সেদিন বড়গেছে স্টেশনে 2টো ট্রেনের লোককে এক ট্রেনে পুরলে, দাঁড়াবার পর্যন্ত জায়গা নেই। তাও কদমতলা এলো 1 ঘন্টা লেটে। এই অফিসের সময়টায় যে একটু টাইম মতো যায়। তারপর সব গাড়িরই সমান দশা, বুঝলেন? আহ, কি ভুল করেছি মশাই এই লাইনে বাড়ি করে, বলুন তো। এই রিটায়ার করলাম, কোথায় বাড়ি করি, কোথায় বাড়ি করি। আমার শ্বশুর মশাই বললেন তাঁর গ্রামে বাড়ি করতে। সেটা কোথায় মশাই? আরে ওই প্রসাদপুর, যেখানে প্রসাদপুরের ঠাকুর আছেন। আরে মেয়েদের ছেলে পুলে না হলে মাদুলি নিয়ে আসে। হাওড়া ময়দান থেকে 25 মাইল, বেশি না। ভাবলাম কলকাতার কাছে সস্তা গন্ডা হবে। তাছাড়া পাড়াগা জায়গা, শ্বশুরবাড়ির সবাই রয়েছেন। আর তখন কি আর জানতাম নাকি? 3-4 হাজার টাকা খরচ করে বাড়ি করলুম। তারপর দেখছি যেমন ম্যালেরিয়া তেমনই যাতায়াতের কষ্ট। 25 মাইল আসতে 25 খেলা খেলছে এই স্টুপিড গাড়িগুলো। 25 কি স্যার, 3-35-75 খেলা বলুন। আরে আমারও তো পৈতৃক বাড়ি ওই প্রসাদপুরের কাছেই, নরোত্তমপুরে। ডেলি প্যাসেঞ্জারি করি, কিন্তু মশাই বললে বিশ্বাস করবেন না, কান্না পেয়ে যায় এক এক সময়। আমি যাচ্ছিলাম চাঁপাডাঙ্গা, লাইনের শেষ স্টেশন। এদের কথাবার্তা শুনে ভয় হলো। স্টেশন থেকে 4 মাইল দূরে দামোদর নদীর এপারেই আমার এক মাসিমা থাকেন। মেসমশাই নাকি মৃত্যুশয্যায়, তাই চিঠি পেয়ে মাসিমার স্বনির্বন্ধ অনুরোধে সেখানে চলেছি। যেরকম এরা বলছে তাতে কখন সেখানে পৌঁছবো তার কোনো ঠিক ঠিকানা নেই। কামরার এক কোণে বেঞ্চিতে একটি যুবক ও তার সঙ্গে একটি 17-18 বছরের যুবতী মেয়ে বসেছিল। মেয়েটির পরনে সিল্কের ছাপা শাড়ি, পায়ে মাদ্রাজি চটি, মাথার চুলগুলো যেন একটু হেলা গাছা ভাবে বাঁধানো। সেই জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। যুবকটি মাঝে মাঝে সকলের কথাবার্তা শুনছে, মাঝে মাঝে বাইরের দিকে চেয়ে সে ধূমপানও করছে। গাড়ি ছেড়ে 3-4টে স্টেশন এলো। পান, পটল আলু, মাছের পুঁটুলি হাতে ডেইলি প্যাসেঞ্জারের দল ক্রমে ক্রমে নেমে যাচ্ছে। বাকি দল এখনো সামনাসামনি বেঞ্চিতে মুখোমুখি বসে কোঁচার কাপড় মেলে তাস খেলছে। মাঝে মাঝে ওদের হুঙ্কারের শব্দ শোনা যাচ্ছে ইঞ্জিনের ঝকঝক শব্দ ভেদ করে। 2 হার্টস, নো ট্রাম্প, 3 স্পেডস। যখন জঙ্গিপাড়া গাড়ি এসে দাঁড়িয়েছে তখন বেলা যায়। জঙ্গিপাড়া স্টেশনের সামনের বড় দিঘিটার ধারের তালগাছগুলোর গায়ে রাঙা রোদ। শেষ ডেলি প্যাসেঞ্জারটি জঙ্গিপাড়ায় নেমে যাওয়াতে গাড়ি খালি হয়ে গেল। একেবারে খালি নয়, কারণ রইলাম কেবল আমি। কোণের বেঞ্চির দিকে চেয়ে দেখি সেই যুবক ও সঙ্গিনী মেয়েটিও রয়েছে। এতক্ষণ ডেলি প্যাসেঞ্জারদের গল্পগুজব শুনতে শুনতে আসছিলাম বেশ, এখন তো তারা সব নেমে গিয়েছে। আমি প্রায় একাই। এখন স্বভাবতই যুবক ও যুবতী মেয়েটির প্রতি মনোযোগ আকৃষ্ট হলো। মেয়েটি বিবাহিতা নয়, সে তো বেশ দেখেই বুঝতে পারা যাচ্ছে। তবে ওদের সম্বন্ধ কি ভাই বোন কিংবা মামা ভাগ্নি? মেয়েটি বেশ সুন্দর। ছোকরা মেয়েটিকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে পালাচ্ছে না তো? আশ্চর্য নয়, কারণ আজকালকার ছেলে ছোকরাদের কাণ্ড তো। যাকে, আমার সেসব ভাবনার কি দরকার? নিজের কি হবে তার নেই ঠিক। সন্ধ্যা তো প্রায় হয়ে এলো। মাসিমাদের গ্রাম স্টেশন থেকে 2-3 মাইল, পথ সুগম নয়। ট্রেন আটপুর এসে দাঁড়ালো, জঙ্গিপাড়ার পরের স্টেশন। তারপর ছাড়ল।
বড় বড় ফাঁকা রাঢ় দেশের মাঠের সন্ধে নেমে এসেছে। লাইনের ধারে কর্চিত ক্ষুদ্র ক্ষুদ্র চাষাকা লাউলতা তাদের চালে উঠেছে। একটা ছোট্ট গ্রাম্য হাট ভেঙে লোকজন ধামা চেঙারি মাথায় ফিরছে। আবার মাঠ, জাম গাছের মাথায় কালো বাদুড় উড়ে এসে বসেছে। খালের ধারে মশাল জেলে জেলেরা মাছ ধরবার চেষ্টা করছে। আবার সহযাত্রীদের দিকে তাকালাম। দুজনে পাশাপাশি বসে আছে, কিন্তু দুজনেই জানালার বাইরে চেয়ে রয়েছে। একটা কথাও শুনলাম না ওদের দুজনের মধ্যে। ছেলেটা মেয়েটাকে নিয়ে পালাতে পালাতে দুজনের মধ্যে বেশ ঝগড়াই হয়েছে। বেশ সুন্দর চেহারা কিন্তু দুজনের। না, মামা ভাগ্নি বা ভাই বোন নয়, নিয়ে পালানোই ঠিক। কিন্তু এদিকে কোথায় যাবে ওরা? মার্টিন কোম্পানির ছোট লাইন তো আর দুটো স্টেশন পরে গিয়েই ওই রাঢ় দেশের অজ পাড়াগা আর দিগন্তব্যাপী মাঠের মাঝেই শেষ হয়েছে। এই দুটি শৌখিন পোশাক পরা তরুণ তরুণীর পক্ষে তো সে অঞ্চল নিতান্তই খাপছাড়া ও অনুপযোগী। যাক, আমার কেন ওসব ভাবনা। পিয়াসারা স্টেশনের সিগন্যালের সবুজ আলো দেখা দিয়েছে। সামনে ভয়ানক অন্ধকার রাত্রি। নিতান্ত দুর্ভাবনায় পড়ে গেলাম। রাঢ় দেশের মাঠের ওপর দিয়ে রাস্তা, সঙ্গে ব্যাগে কিছু টাকা কড়িও আছে। শুনেছি হুগলি জেলার এদিকে নাকি চুরি ডাকাতি অত্যন্ত বেশি। মেসমশাইয়ের চিকিৎসার জন্য মাসিমা কিছু টাকার দরকার বলে লিখেছিলেন। মাই টাকাটা দিয়েছে। ধনে প্রাণে শেষকালে না মারা পড়ি। হঠাৎ আমার সহযাত্রী যুবকটি আমার দিকে চেয়ে বলল, চাপাডাঙ্গা স্টেশন থেকে নদীটা কত দূরে বলতে পারেন স্যার? নদী তো প্রায় 8 মাইল। নৌকা পাওয়া যায় খেয়ার? এখন নদীতে জল কম, নৌকাও বোধহয় আছে। যুবকটি আর কোনো কথা না বলে আবার বাইরের দিকে চেয়ে রইল। আমার অত্যন্ত কৌতূহল হলো, একবার জিজ্ঞেস করে দেখি না ওরা কোথায় যাবে। কিন্তু ওদের দিক থেকে কথাবার্তার ভরসা না পেয়ে চুপ করে রইলাম। পিয়াসারা স্টেশনে এসে গাড়ি দাঁড়ালো। বিশেষ কেউ নামলো না বা উঠলো না, ছোট স্টেশন তো। যুবকটি আমায় জিজ্ঞাসা করলে, আচ্ছা স্যার, ওপারে গাড়ি পাওয়া যায়? আমি ওর দিকে তাকিয়ে বললাম, কি গাড়ির কথা বলছেন? এই যে কোনো গাড়ি, মোটর, বাস কিংবা ঘোড়ার গাড়ি। লোকটি বলে কি? এই অজপাড়াগায় ওদের জন্য মোটরের বন্দোবস্ত করে রাখবে কে, সেটাই আমি বুঝতে পারলাম না। বললাম, না মশাই, যতদূর জানি ওসব পাবেন না সেখানে। পাড়াগা জায়গা, রাস্তাঘাটই তো নেই। এবার ওদের গন্তব্যস্থান সম্বন্ধে আমার কৌতূহল অতি কষ্টে চেপে গেলাম। কিন্তু যুবকটি বড় মুহূর্তেই আমার সেই কৌতূহল মেটানোর পথ পরিষ্কার করে দিল। জিজ্ঞাসা করলে, ওখান থেকে তিরোল কত দূর হবে জানেন স্যার? অত্যন্ত আশ্চর্য হয়ে ওর মুখের দিকে চাইল। তিরোল যাবে নাকি? সে তো অনেক দূর বলেই শুনেছি। আমিও এদেশে প্রায় নতুন, ঠিক বলতে পারবো না, তবে 5-6 ক্রোশের তো কম নয়। যুবকের মুখে উদ্বেগ ও চিন্তার রেখা ফুটে উঠল। আমার দিকে একটু এগিয়ে এসে বললে, যদি কিছু মনে না করেন স্যার, একটা কথা বলবো। তবে ইলোপমেন্টই হবে যা আন্দাজ করেছিলাম। কিন্তু তিরোল কেন? সেখানে তো লোকে যায় অন্য উদ্দেশ্যে। হ্যাঁ, বলুন না, বলুন। যুবকটি মেয়েটির দিকে আঙুল দেখিয়ে গলার সুর নামিয়ে বললে, ওকেই নিয়ে যাচ্ছি তিরোলে, পাগলা কালীর বালা আনতে ওরই জন্য। ও আমার বোন, কাল অমাবস্যা আছে, কালী বালা পরার নিয়ম। বাধা দিয়ে বললাম, মেয়েটি কে? চুপ করে আছে এখন প্রায় 2 মাস, কিন্তু যখন ক্ষেপে ওঠে তখন ভীষণ হয়ে ওঠে। সামনে রাখা কঠিন, তবে এত রাত যে হবে তা বুঝতে পারেনি। সবাই বলছিল স্টেশন থেকে নাকি বেশি দূরে নয়। আপনারা আসছেন কোত্থেকে? অনেক দূর থেকে স্যার, ধানবাদের কাছে সয়ালডি কলিয়ারি,
এদিকের খবর কিছুই জানিনি তেমন। লোক যেমন বলেছে তেমনই শুনেছি, কিন্তু কি করি এখন? ওই মেয়ে সঙ্গে, তার উপর বিদেশ বিভুঁই জায়গা, বড় বিপদে পড়ে গেলাম যে। চুপ করে ব্যাপারটা বুঝবার চেষ্টা করলাম। ছোকরা বিপদে পড়ে গিয়েছে বেশ। ওর কথা শোনার পর মেয়েটির দিকে চেয়ে দেখেছি, চমৎকার দেখতে মেয়েটি। ধপধপে ফর্সা রং, বড় বড় চোখ, ঠোঁটের দুটি প্রান্ত ওপর দিকে কেমন একটু বাঁকানো, তাতে মুখশ্রী আরও কি সৌন্দর্য দেখাচ্ছে। অমন সুন্দরী মেয়ে নিয়ে এই বিদেশে রাত্রিকালে মাঠের মধ্যিখানে 5-6 ক্রোশ গাড়ির রাস্তা ভাড়া করে গেলেও বিপদ কাটলো বলে মনে করবার কারণ নেই। এক, চাপাডাঙ্গাতে কোথাও থাকা, কিন্তু পাড়া গায়ে অপরিচিত লোকেদের বিশেষ করে যখন শুনলে যে মেয়েটি পাগল, তখন তো ওদের রাত্রে আশ্রয় দেওয়ার মতো উদারতা খুব কম মানুষেরই হবে। যুবকটিকে বললাম, চাপাডাঙ্গাতে কোনো লোকের বাড়ি আশ্রয় নেবেন রাত্রে? তার চেষ্টা দেখব। না স্যার, ওকে অপরিচিত লোকের মধ্যে রাখতে পারবো না, তাহলেই ওর মেজাজ একেবারে খারাপ হয়ে উঠবে। আমি ছাড়া কারো কাছে খাবে না পর্যন্ত। যে কোনো তুচ্ছ ব্যাপারেও ও ভীষণ ক্ষেপে উঠতে পারে, সে ভরসা করিনি স্যার। ওর সে মূর্তি দেখলে আমি তোর দাদা, আমি পর্যন্ত দস্তুর মতো ভয় পাই। সে না দেখাই ভালো, ও একেবারে অন্য মানুষ হয়ে যায়। চাপাডাঙ্গা স্টেশনে গাড়ি এসে দাঁড়ালো। রাত্রির অন্ধকার এখনো ঘন হয়ে নামেনি, তবে কৃষ্ণা চতুর্দশী রাত। অনুমান করা যায় কি ধরনের হবে আর একটু পরে। চাপাডাঙ্গা স্টেশনের কাছে লোকের বাড়িঘর বেশি নেই। খানকতক বিচুলি ছাওয়া ঘর, অধিকাংশ পানবিড়ি, মুড়ি মুড়কি কিংবা মুদিখানা দোকান, একটা সাইকেল সারানোর দোকান, একটা হোমিওপ্যাথি ডাক্তারখানা, ডাক্তারখানার একপাশে স্থানীয় ডাকঘর, একটা পুকুর, পুকুরের ওপারে দুখানা চাষাভুষো লোকের ঘর। আমরা টিকিট দিয়ে সবাই স্টেশনের বাইরে এলাম। সামনে 2-3খানা ছইওয়ালা গরুর গাড়ি দেখে আমার দুর্ভাবনা অনেকটাই কমে গেল। কিন্তু তখন তাদের জিজ্ঞাসা করে জানলাম নদীর ধার পর্যন্ত তারা যায়, নদী পার হওয়ার উপায় নেই গরুর গাড়ির। তখন আমি আমার সঙ্গীটিকে বললুম, কি করবেন? নয়তো স্টেশনেই থাকবেন রাতে? না স্যার, কাল অমাবস্যা, আমায় কাল তিরুল পৌঁছাতেই হবে। এখানে থাকলে কাজ হবে না। আপনি আরেকটু কষ্ট করুন, আমার সঙ্গে চলুন। আপনাকে যখন পেয়েছি ছাড়তে পারবো না। আপনি না দেখলে কোথায় যাই বলুন? আমি বড় বিপদে পড়ে গেলাম। ওদিকে মেসমশায়ের অসুখ, সেখানে পয়সা করে নিয়ে যত শিগগিরই পৌঁছানো দরকার। এদিকেই বিপন্ন যুবক ও তার বিকৃত মস্তিষ্কের তরুণী ভগিনী, ছেড়েই বা এদের দিকি করে এই অন্ধকার রাত্রে? না না, তা হয় না, সঙ্গে যেতেই হবে। মেসমশায় অদৃষ্টে যাই ঘটুক। গরুর গাড়ির গাড়োয়ানেরা কিন্তু ভরসা দিল। তিরলের বাঁধা রাস্তা, নদী পেরিয়ে গাড়ি যাওয়া যায়, পালকি পাওয়া যায়, একটু খোঁজ করলেই হরদম লোক যাচ্ছে সেখানে। ভয়ভীতির তেমন কিছু নেই। নদী খেয়া থেকে বড়জোর 2 ঘন্টার রাস্তা। নদীর ধার পর্যন্ত একখানা ছইওয়ালা গরুর গাড়িতে আমরা 3 জন এলাম। সারা ট্রেনে মেয়েটি কথা বলেনি, অন্তত আমি শুনিনি। ছয়ের মধ্যে বসে সে প্রথম কথা কইল। যুবকটির দিকে চেয়ে বলল, দাদা, আমার শীত করছে। তোমার শীত করছে না? সুন্দর গলার স্বর যেন সেতারের ঝংকার দিয়ে উঠল। আমি সহানুভূতির চোখে তরুণের দিকে চাইলাম। আহা, এমন সুন্দরী মেয়েটি কি অদৃষ্ট নিয়েই না জন্মেছে। বললাম, শীত করতে পারে, হাওয়া বইছে, কিন্তু সঙ্গে কিছু আছে কি গায়ে দেবার? যুবকটি বলল, না, গায়ে দেবার বিশেষ কিছু তো আনিনি। বিছানার চাদরখানা পেতে গাড়িতে বসেছিলাম, ওখানে গায়ে দে। মেয়েটি আবার বললে, কি নদী দাদা? বেশ স্বাভাবিক সুরেই সহজ ধরনের কথাবার্তা। আমি বললাম, দামোদর।
মেয়েটি এবার আমার দিকে মুখ ফিরিয়ে বললে, বল্লভপুরে যে দামোদর আমি জানি, খুব বড় নদী না দাদা, ছেলেবেলায় দেখেছি। যুবকটি আমায় বললে, দামোদরের ধারে বল্লভপুর বলে এক গ্রাম, বর্ধমান জেলায়। সেখানে আমার মামার বাড়ি কিনা। পূর্ণিমা মানে আমার এই বোন সেখানে দুবার গিয়েছিল ছেলেবেলায়। তারপর ভয় করছে দাদা, ডুবে যাব না তো? ও দাদা, দাদা, নৌকো দুলছে যে। ডুবে যাবে কেন? চুপ করে বসে থাক। দুলছে তাই কি? ওপারে গিয়ে আমরা দেখি গাড়ি ঘোড়া তো দূরের কথা, একটা মানুষ পর্যন্ত নেই। খেয়ার মাঝে এই লোকটা বেশ ভালো। সে আমাদের অবস্থা দেখে বললে, দাঁড়ান বাবু মশাইরা, শামকুড়ের গোয়ালপাড়ার গরুর গাড়ি পাওয়া যায়, আমি ডেকে দিচ্ছি, আপনারা নৌকাতেই বসুন। পূর্ণিমা বললে, দাদা কিছু খাবে না? খাবার রয়েছে তো। পরে আমার দিকে চেয়ে বললে, আপনিও খান, খাবার অনেক আছে। ওর দাদা বললে, হ্যাঁ হ্যাঁ, দে না, ওকে দে, তুইও খা। কিছু তো খাসনি, পৌঁছতে কত রাত হয়ে যাবে কে জানে। পূর্ণিমা একটা ছোট্ট পুটুলো খুলে আমাদের সবাইকে লুচি, পটল ভাজা, আলু চচ্চড়ি ও মিহিদানা পরিবেশন করে দিলে। বললে, দেখো তো দাদা, মিহিদানা খারাপ হয়ে যায়নি তো? আমি বললাম, এ কোথাকার মিহিদানা? পূর্ণিমা বললে, বর্ধমান থেকে কেনা, আসবার সময়। খারাপ হয়নি, দেখুন তো মুখে দিয়ে। আজ যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ভাবিনি এমন একটা সন্ধ্যার কথা। ভাবিনি যে দামোদর নদীর উপর নৌকাতে বসে একটি অপরিচিত যুবক ও একটি অপরিচিতা তরুণীর সঙ্গে খাবার খাবো এভাবে। কেমন একটা শান্ত পরিবেশ, যেন যেন বাড়িতে মা বোনের মধ্যেই আছে। বড় ভালো লাগছিল। কিন্তু পরবর্তী মর্মদ্রিত অভিজ্ঞতার পটভূমিতে ফেলে আজ যখন আবার সেই সন্ধ্যাটির কথা ও আমার সেই তরুণ সঙ্গীদের কথা যখন ভাবি, তখন মনে হয় সেদিন তাদের সঙ্গে দেখা না হওয়াই উচিত ছিল। একটা দুঃখজনক করুণ স্মৃতির হাত থেকে তাহলে বাঁচা যেত। আমাদের খাওয়া শেষ হয়ে গিয়েছে এমন সময় গরুর গাড়ি নিয়ে খেয়ার মাঝি ঘাটের ধারে দামোদরের বিস্তৃত বালির চরে এসে হাজির হলো। তিরল যাবার ভাড়া ধার্য করে আমরা গাড়িতে উঠে পড়লাম। খেয়ার মাঝিকে তার পরিশ্রমের জন্য কিছু বকশিস দেওয়াও বাদ গেল না। গাড়োয়ান বললে, বাবু, ভুল হয়ে গিয়েছে, বাড়ি থেকে তামাকের টিনটা নেওয়া হয়নি। গাড়ি গাঁয়ের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে যাই, বেশি দেরি হবে না বাবু। শামকুর গ্রামের মধ্যে গাড়ি ঢুকলো। আমবাগান, বাঁশবন, লোকের বাড়ি ঘরের পেছন দিয়ে রাস্তা। ঘরের দাওয়ায় মেয়েরা রান্না করছে। তারপর আবার মাঠ, আখের ক্ষেত, পাট ক্ষেত, মাঠের মধ্যে দিয়ে চওড়া সাদা রাস্তা আমাদের সামনে বহু দূর চলে গিয়েছে। রাঢ় দেশের মাঠ, বন জঙ্গল খুবই কম। এখানে ওখানে মাঝে মাঝে ওই দু চারটে কলা গাছ ছাড়া। পূর্ণিমা আমায় বললে, আপনার মাসিমার বাড়ি এখান থেকে কত দূর হবে? আরে না, সে তো এদিকে নয়, দামোদরের ওপারে, স্টেশনের পূর্ব দিকে প্রায় 2 ক্রোশ দূরে। আপনাকে আমরা কষ্ট দিলাম তো? আরে না না, কি আর কষ্ট। আপনার কাজ শেষ হয়ে গেলে কাল আপনাদের গাড়িতে তুলে দিয়ে তারপর মাসিমার বাড়ি গেলেই হবে। পূর্ণিমা মুখে আঁচল দিয়ে ছেলে মানুষই হাসির ফোয়ারা ছুটিয়ে দিলে হঠাৎ। বললে, কি আর কষ্ট? না, আমাদের কাজ শেষ হলে আমাদের গাড়িতে তুলে দিয়ে
ওর হাসির অদ্ভুত ধরনের উচ্ছ্বাস ও সৌন্দর্য আমাকে বড় মুগ্ধ করলে। এমন হাসি আমি কোনোদিন হাসতে দেখিনি, কিন্তু সঙ্গে সঙ্গে মনে হলো এক অপ্রকৃতিস্থের হাসি। স্থির মস্তিষ্ক মেয়ে হলে এ ধরনের হাসত না, অন্তত এই জায়গায় ও এই অবস্থায়। হঠাৎ ওর দাদা অন্ধকারের মধ্যে আমার গা টিপলে। ব্যাপার কি? আমার ভয় হলো, মেয়েটি ভালো অবস্থায় আছে তো? আমি কোনো কথা না বলে চুপ করে রইলাম। কি জানি মেয়েটির কেমন মেজাজ, কোনো কথা তার মনে কিভাবে সাড়া জাগাবে যখন জানি না, তখন একদম কথা না বলাই সব থেকে নিরাপদ। মনে মনে ভাবলাম, এমন সুন্দরী মেয়ে কি খারাপ অদৃষ্ট নিয়েই এসেছিল পৃথিবীতে, যে তার অমন সুন্দর প্রাণ ভরা হাসি তাতে মনে আনন্দ নয়নি, আনে ভয়। গাড়িতে কিছুক্ষণ কেউ কথা বলল না, সবাই চুপচাপ। মাঠ ভেঙে গরুর গাড়ি আপন মনে চলেছে। বোধহয় আমার একটু তন্দ্রাবোধ হয়ে থাকবে, হঠাৎ কেন যেন ঘুম ভেঙে গেল। গাড়ির ছোঁয়ের মধ্যে অন্ধকার। আমার মনে হলো সেই অন্ধকারের মধ্যেই তরুণী এবং তার দাদার মধ্যে একটা হাতাহাতি ব্যাপার চলছে। তরুণীর মুখের কষ্টকর শব্দ আমার কানে যেতেই আমি পেছন ফিরে চাইলাম ওদের দিকে, কারণ আমি বসেছি ছোঁয়ের সামনের দিকে আর ওরা বসেছে গাড়ির পেছন দিকটায়। সেদিকে বেশ অন্ধকার, কারণ ছোঁয়ের ওদিকটা চাঁচের পর্দা আটা। আমি কোনো কথা বলবার পূর্বেই যুবকটি চাপা উদ্বেগের সুরে বললে, ধরুন ওকে, ধরুন, গাড়ি থেকে নেমে পড়তে চাইছে যে। চাপা সুরে বলবার কারণ বোধ হয় গাড়ির গাড়োয়ানের কানে যাতে কথাটা না যায়। আমি হতভম্ব হয়ে মেয়েটির গায়ে কি করে হাত দেব ভাবছি, এমন সময় যুবকটি বেদনার্ত কণ্ঠে উহু হু বলে উঠল। পরক্ষণেই বললে, কামড়ে দিয়েছে হাত, ধরবেন না, ধরবেন না। ততক্ষণে গাড়োয়ান গাড়ি থামিয়ে ফেলেছে। আমাদের দিকে চেয়ে বললে, কি 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 হয়েছে বাবু, কি হয়েছে? গাড়োয়ানের কথার উত্তর দেওয়ার সময় বা সুযোগ তখন আমার নেই, কারণ মেয়েটি আমায় ঠেলে বাইরের দিকে আসতে চাইছে অন্ধকারের মধ্যে। ওর দাদা বললে, ওর চুল ধরুন, ওর চুল ধরুন, গায়ে হাত দেবে না, কামড়ে দেবে। কিন্তু কোনো কিছু বাধা দেওয়ার পূর্বেই মেয়েটি আমাকে ঠেলে গরুর গাড়ির সামনের দিকে পৌঁছে গেল এবং গাড়ি থেকে লাফ দিয়ে পড়ল। হতভম্ব গাড়োয়ান গরুর কাঁধ থেকে জোয়াল নামাবার পূর্বেই আমিও মেয়েটির দাদা দুজনেই গাড়ি থেকে লাফিয়ে পড়লাম। মাঠের মধ্যে অন্ধকার তত নিবিড় নয়, কিন্তু মেয়েটির কোনো পাত্তা কোনো দিকেই পাওয়া গেল না। আমার বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে এবং বোধ হয় মেয়েটির দাদারও। এই সময় কিন্তু আমাদের গাড়োয়ান যথেষ্ট সাহস ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিলে। সে ততক্ষণে ব্যাপারটা আন্দাজ করতে পেরেছে। তিরল যারা যায় তাদের মধ্যে কেউ না কেউ যে অপ্রকৃতিস্থ থাকবেই, এই তথ্য তাদের অজানা নয়। তবে আমাদের তিনজনের মধ্যে কে সেই লোক, এটাই বোধহয় এতক্ষণ ঠাউর করতে পারে। গাড়োয়ান তাড়াতাড়ি বললে, বাবু, বাবু শিগগির চলুন, কাছেই পাতিয়ালের খাল, সেদিকে উনি না যান, টিপকলের আলোটা জ্বালুন। এমন হতভম্ব হয়ে গিয়েছে আমরা যে যুবকের পকেটে টর্চ রয়েছে সে কথা দুজনের কারোরই মনে নেই। সবাই ছুটলাম গাড়োয়ানের পিছু পিছু। প্রায় 2 রশি আন্দাজ পথ ছুটে যাবার পরেই একটা সরু খালের ধারে পৌঁছালাম। তার দুপাশে নিবিড় কষার ঝাড়। তন্ন তন্ন করে ঝোপঝাড়ের আড়ালে খুঁজে খুঁজে চিৎকার করে ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া গেল না। সব ব্যাপারটা এত অল্প সময়ের মধ্যে ঘটে গেল যে এতক্ষণ ভেবে দেখবারও অবকাশ পাওয়া যায়নি। জিনিসটার গুরুত্ব কতটা বা এ থেকে ঠিক কি ঘটতে পারে সেটাই আমাদের কারোর মাথায় আসেনি। পূর্ণিমার দাদা প্রায় কাঁদো কাঁদো সুরে বললে, আর কোনো দিকে কোনো জলা আছে? হ্যাঁ গাড়োয়ান। না না না, কাছে পিঠে আর কোনো জলা নেই।
তবে খালের ধারে আপনাদের মধ্যে একজন দাঁড়িয়ে থাকুন, আমরা বাকি দুজন অন্যদিকে যাই। আমি খালের ধারে রইলাম, কারণ যুবকটি একলা অন্ধকারে যতদূর বুঝলাম দাঁড়িয়ে থাকতে রাজি নয়। ওরা তো চলে গেল অন্যদিকে। আমার মুশকিল এই যে সঙ্গে একটা দেশলাই পর্যন্ত নেই। এই কৃষ্ণা চতুর্দশীর রাতের অন্ধকারে একা মাঠের মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কি জানি। সেখানে কতক্ষণ ছিলাম জানি না, তবে ঘন্টাখানেক হবে বোধ হয়, বা তার বেশি হয়তো। তারপর খালের ধার ছেড়ে মাঠের দিকে এগিয়ে গেলাম। এদের ব্যাপারটা কি ঠিক বুঝতে পারছি না। এমন সময় দূরের আলো দেখা যায়। গরুর গাড়ির গাড়োয়ানের গলাটা শুনলাম, বাবু, বাবু। আমার সাড়া পেয়ে ওরা আমার কাছে এলো। গাড়োয়ানের সঙ্গে কয়েকটি গ্রাম্য লোক, ওদের হাতে একটা করে হ্যারিকেন লণ্ঠন। ব্যস্তভাবে বললাম, এই কি হলো, কি হলো, পাওয়া গিয়েছে? যার হাতে লণ্ঠন ছিল সে লোকটা বললে, চলেন বাবু, সব রয়েছেন তেনারা আমাদের বাড়িতে বসে। আমি বাবু গোয়াল ঘরে গরুদের জাপ কেটে দিতে ঢুকেছি সন্ধ্যের একটু পরেই। দেখি গোয়াল ঘরের এক পাশে একটি পরমা সুন্দরী স্ত্রী লোক। তখন আমি তো চমকে উঠেছি বাবু, এ কি! তারপর বাড়ির লোক এসে পড়ল, তারপর এনারা গিয়ে পড়লেন। তাদের আমরা বাড়িতে বসিয়েই আপনার খোঁজে বেরুলুম। অন্ধকারের মধ্যে ভদ্রলোকের ছেলের এ কি কষ্ট! চলুন চলুন এই গরিবের বাড়িতে, দুটো ডাল ভাত রান্না করে খেয়ে নেবেন। এখন দিদি ঠাকুরনের মাথাটা যদি ভালো হতো, তা দিদি ঠাকুরন তো একেবারে লক্ষ্মী প্রতিমা। আমাদের বাড়িতে তার পায়ের ধুলো পড়েছে। আপনারা সবাই ব্রাহ্মণ শুনলাম, কত কালের ভাগ্যি আমাদের। দুটো ভাত সেবা করে আজ রাতে একটু শুয়ে থাকুন, কাল ভোরে আমি আমার গাড়িতে তিরোল পৌঁছে দেবো আপনাদের, কেমন? গ্রামের মধ্যে লোকটার বাড়ি গিয়ে পৌঁছালাম। বাড়িটার কথা এখানে একটু ভালো করে বর্ণনা করা দরকার, কারণ এর পরবর্তী ঘটনার সঙ্গে এই বাড়ির অতি ঘনিষ্ঠ সম্বন্ধ। একবার ভাবেই সে রাত্রে যদি সেখানে থাকবার প্রস্তাবে রাজি না হয়ে ওদের নিয়ে সোজাসুজি তিরল চলে যেতুম। আসলে নিয়তি যখন যাকে যেখানে টানে, তিরল গেলেই কি নিয়তির হাত থেকে রক্ষার পাওয়া যেত? ভুল। বাড়িটা ওদেশের চলন মতো মাটির দেওয়াল, বিচুলিতে ছাওয়া। বাড়ির বেশ বড় একখানা বৈঠকখানা, তার 2 কামরা মাটির দেওয়ালের ব্যবধান। সামনে খুব বড় মাটির দাওয়া, তার সামনে উঠান। উঠানের পশ্চিম ধারে ছোট একটা ঘাট বাঁধানো পুকুর। বৈঠকখানার 2টো কামরার মধ্যে যেটি ছোট, সেটার পেছনের দোর খুলে কিন্তু বাইরের উঠোনে আসা যায় না। সেটি অন্তঃপুরের যাতায়াতের পথ। গৃহস্বামীর নাম রসিকলাল ধাড়া, জাতিতে কৈবর্ত, সুতরাং তাদের রাঁধা ভাত আমাদের চলবে না। রসিকলালের একান্ত অনুরোধে আমরা রান্না করতে রাজি হলাম। জিনিসপত্র, দুধ, শাকসবজি 6 জনের উপযোগী এসে পড়ল। আশ্চর্যের বিষয় এই যে রান্না করলে পূর্ণিমা আবার সেই আগেকার শান্ত স্বভাবের স্বাভাবিক মূর্তি ধারণ করেছে। তার কথাবার্তা, রান্নার কৌশল, সহজ ব্যবহার, কেউ বলতেও পারবে না কিছুক্ষণ আগে এই গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়েছিল। খেতে বসবার কিছু আগে পূর্ণিমা যেখানে রাঁধছে সেখানে উঁকি মেরে দেখি গ্রামের অনেক মেয়ে তাকে দেখতে এসেছে। নানা রকম কথাবার্তা জিজ্ঞাসা করছে। বুঝলাম পূর্ণিমার কাহিনী গ্রামময় রটে গিয়েছে। রাত 11টা প্রায় বাজে। পূর্ণিমা এসে আমাদের ডেকে নিয়ে গেল খেতে। আমি বললাম, সকলের সঙ্গে আলাপ হলো পূর্ণিমা? পূর্ণিমা সলজ্জ হেসে বললে, ওরা সব এসেছে কেন জানেন?
আমায় নাকি সবাই দেখতে এসেছে। আমি বললাম, আমি ভাই আপনাদের মতোই মেয়ে, দুখানা হাত দুখানা পা, আমায় দেখবার কি আছে। ওর দাদা বললে, আর কি কথা হলো? আর কিছু না, আমাদের বাড়ি কোথায়, আমার বয়স কত, এই জিজ্ঞেস করছিল। তারপর বেশ দিব্যি সহজভাবেই বললে, আর বলছিল, তোমার বিয়ে হয়নি? আমি বললাম, এবছর আমার বিয়ে দেবেন বলেছেন বাবা। বলেই সে আমাদের পাতে ডাল নাকি পরিবেশন করতে আরম্ভ করলেন। আমি তো অবাক। ওর দাদার দিকে চাইতেই সে বেচারি আমাকে চোখ টিপলে। পাগল হোক, উন্মাদ হোক, মেয়েদের স্বাভাবিক প্রবৃত্তি যাবে কোথায়? বড় কষ্ট হলে ভেবে যে অভাগীর ও স্বাদ এই জীবনে পূর্ণ হবার নয়। কিন্তু এ ধরনের দু একটা বেফাস কথা ছাড়া পূর্ণিমা অন্য সব কথাবার্তা এমন স্বাভাবিক যে তার মধ্যে যে এতটুকু খুঁত ধরতে পারবে না। ওর গলার সুরটা কিন্তু ভারী মিষ্টি। খুব কম মেয়ের গলায় এমন মিষ্টি সুর শুনেছে। এমন একটি সুন্দর চালচলন, নিজের দেহটা বহন করে নিয়ে বেড়ানোর সুশ্রী ধরন আছে যে ওকে নিতান্ত সাধারণ শ্রেণীর মেয়ে বলে যে কেউ ভাবতে পারবে না। আমায় বললে, আপনাকে তো আমরা বড় কষ্ট দিলুম। আমাদের শয়লাডিতে যাবেন কিন্তু একবার দাদা? বেশ বেশ, তো নিশ্চয়ই যাব। এই পুজোর সময়ই যাবেন। আমাদের ওখানে দুখানা পুজো হয়, একখানা কলিয়ারির বাবুরা করে আর একখানা বাজারে হয়, শখের থিয়েটার। তাহলে কথা রইল কিন্তু দাদা, বোনের নেমন্তন্ন রাখতেই হবে আপনার। এই সময় গৃহস্বামীর মেয়ে দুধ নিয়ে এসে পূর্ণিমাকে বললে আমাদের সকলকে দুধ দিতে। পূর্ণিমা বললে, তাহলে একখানা দুধের হাতা নিয়ে এসো খুকি, ডালের হাতায় তো দুধ দেওয়া যাবে না। পূর্ণিমার এই সমস্ত কথাবার্তার খুঁটিনাটি আমার খুব মনে আছে, কারণ পরে এই কথাগুলো মনে মনে আলোচনা করবার যথেষ্ট কারণ ঘটেছিল। আহারাদির প্রায় আধ ঘন্টা পরে আমরা সবাই শুয়ে পড়লাম। পূর্ণিমা তার দাদার সঙ্গে বাইরের ছোট ঘরটায়, আর আমি বড় ঘরটায়। এবারে আমরা নিজেদের কথা বলি। শরীর ও মন বড় ক্লান্ত ছিল। অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু কতক্ষণ পরে জানি নে, এবং কেন তাও জানি নে, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমার বুকে যেন পাথরের ভারী বোঝা চাপিয়েছে। নিঃশ্বাস প্রশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। ভাবলুম নিশ্চয়ই নদীর ঠান্ডা হাওয়া লেগে গিয়েছে, কিংবা ওই রকম কিছু অমন হয়। আবার ঘুমোবার চেষ্টা করি। এমন সময় আমার মনে হলো পাশের কামরায় কিরকম একটা কৌতূহলজনক শব্দ হচ্ছে। হয়তো পূর্ণিমার দাদার নাক ডাকার শব্দ। অদ্ভুত রকমের নাক ডাকা বটে, যেন গোঙানি বা কাতরানির মতো শব্দ হচ্ছে। একটু পরেই আর শব্দটি শুনতে পেলাম না। আমিও পাশ ফিরে ঘুমিয়ে গেলাম। আমার ঘুম ভাঙলো খুব ভোরে। পাশের কামরার দোর তখনও বন্ধ। আমি উঠে হাত মুখ ধুয়ে মাঠের দিকে বেড়াতে গেলাম। আধ ঘন্টা বেড়ানোর পরে ফিরে এসে দেখি তখনও ওরা কেউ ওঠেনি, এমনকি বাড়ির লোকও কেউ না। আরো আধ ঘন্টা পরে গৃহস্বামী রসিক ধারা এসে বাইরে উঠোনের ঘরের দাওয়াটায় এসে বসল। আমায় বললে, ঘুমোলেন কেমন বাবু? মশা কামড়ায়নি তো? এরা এখনো ঘুমোচ্ছেন বুঝি? রসিকের সঙ্গে কিছুক্ষণ চাষবাসের গল্প করলাম। তারপর সে উঠে কোথাও একটা বেরিয়ে গেল। এদিকে প্রায় 8টা বাজলো। তখনও পূর্ণিমা বা তার দাদার কারোরই ঘুম ভাঙেনি। 8:30টার সময় রসিক ফিরে এলো। গ্রীষ্মকাল, 8:30টা দস্তুর মতো বেলা। খুব রোদ উঠে গিয়েছে চারিধারে। রসিক আবার জিজ্ঞাসা করলে, ওনারা এখনো ওঠেননি? আমি বললাম, কই না, ওঠেনি তো। গরমে সারা রাত ঘুম হয়নি বোধহয়, ভোরের দিকে ঘুমিয়েছে আর কি। আমার কাহিনী শেষ হয়ে এসেছে।
বেলা 9টার সময়ও যখন ওদের সারা শব্দ শোনা গেল না, তখন আমি দরজায় ঘা দিলাম। ঘরের মধ্যে মানুষ আছে বলে মনেই হলো না। তখন বাধ্য হয়ে আমি পশ্চিমের ছোট জানলাটা দিয়ে উঁকি মেরে দেখতে গেলাম ঘরের মধ্যে একটি মেয়ে নিদ্রিতা। এ অবস্থায় জানলা দিয়ে চেয়ে দেখতে দ্বিধাবোধ করছিলাম, কিন্তু একবার দেখাটা দরকার। ব্যাপার কি ওদের? জানলা দিয়ে যা দেখলাম তাতে আমি চিৎকার করে উঠেছিলাম বোধহয়। ঠিক বলতে পারিনি, কারণ আমারও কিছুক্ষণের জন্য বুদ্ধি লোপ পেয়েছিল। কি যে ঘটেছে কি না ঘটেছে আমার খেয়াল ছিল না। জানলা দিয়ে যা দেখলুম তা এই। প্রথমেই আমার চোখে পড়ল ঘরে এত রক্ত কেন। চোখে ভুল দেখলাম নাকি? কিন্তু পর মুহূর্তেই আমার সন্দেহের অবকাশ রইল না। ঘরে একখানা চৌকি পাতা। পূর্ণিমার দাদা চৌকির ওপরকার বিছানার ওপর উপুর হয়ে কেমন একটা অস্বাভাবিক ভঙ্গিতে শুয়ে। বিছানা রক্তে ভাসছে, মেঝেতে রক্ত গড়িয়ে মেঝে ভাসছে। আর পূর্ণিমা দেওয়ালের ধারে মেঝের উপর পড়ে আছে, জীবিতা কি মৃতা বুঝতে পারলাম না। একটা পাশবালিশ চৌকির ওপর থেকে যেন ছিটকে পূর্ণিমার দেহের কাছে পড়ে, সেটাও রক্ত মাখা। আমার চিৎকার অনেক দূর থেকে শোনা গিয়েছিল নাকি জানি না, লোকজন চারিধারে এসে পড়ল। আমার জ্ঞান ছিল না। মাথায় জল টল দিয়ে সকলে চাঙ্গা করে 10-15 মিনিট পরে এদিকে দরজা ভেঙে সকলে ঘরে ঢুকলো। তারা দেখলে পূর্ণিমার দাদার গলায়, কাঁধে ও হাতে সাংঘাতিক কোপের দাগ। আগের রাত্রে কুটনো কাটার জন্য একখানা বড় বঁটি গৃহস্থরা দিয়েছিল, সেখানে রক্তমাখা অবস্থায় বিছানার ওপাশে পড়ে। পূর্ণিমার শাড়ি, ব্লাউজ, কিন্তু খুব বেশি রক্ত নেই। কেবল শাড়ির সামনের দিকটাতে যেন ছিটকে ছিটকে লাগা রক্ত খানিকটা। হতভাগিনী রাত্রে কোনো এক সময় এই বীভৎস কাণ্ড ঘটিয়েছে। নিজের হাতে ভাইকে খুন করে ঘরের মেঝেতে অঘোরের নিদ্রায় অভিভূতা। দিব্যি শান্ত নিশ্চিন্তভাবে ঘুমোচ্ছে। আমার যখন জ্ঞান হয়ে ঘরে ঢুকেছি তখনও ঘুমন্ত অবস্থায় ওকে দেখাচ্ছে কি সুন্দর, আরও ছেলে মানুষ, নিষ্পাপ সরলা বালিকার মতো। নারীর প্রলয়ঙ্কারী ধ্বংসমূর্তি সেই ভয়ানক প্রভাতে এক মুহূর্তে আমার চোখের সামনে যেন ভেসে উঠল। পলকে যে প্রলয় ঘটায়, এক হাতে দেয় প্রেম, অন্য হাতে আনে মৃত্যু। এক হাতে তার খড়গ, অন্য হাতে বরা ভয়। অতঃপর যা ঘটবার তাই ঘটল। পাড়ার লোক, গ্রামের লোক ভেঙে পড়ল। পুলিশ এলো। আমি মেয়েটির অবস্থা সম্বন্ধে যা জানি খুলে বললাম। তাদের জেরার প্রশ্নোত্তর দিতে দিতে আমার মনে হলো হয়তোবা আমি পূর্ণিমা দাদাকে খুন করে থাকব। ঘুমন্ত মেয়েটির পাশ থেকে ওর দাদার মৃতদেহ সরানোর ব্যবস্থা আমি করে দিলাম। মৃতের সকল চিহ্ন, রক্তাক্ত বস্ত্র, বঁটি, বিছানা। উন্মত্ততায় ঘুম সহজে ভাঙেনি, তাই রক্ষে দুপুর পর্যন্ত পূর্ণিমা নিরুদ্বেগ ঘুমলো। পুলিশকেও কষ্ট করে ঘুম ভাঙাতে হলো। আমি ওর পাশে দাঁড়ালাম। এই ঘোর অন্ধকার রাত্রে অসহায় উন্মাদিনীর কথা আর কে বুঝবে সেখানে? যদিও ওর অবস্থা দেখে চোখের জল ফেলেনি এমন লোক সে অঞ্চলে ছিল না। কি মেয়ে, কি পুরুষ, এমনকি থানার মুসলমান দারোগা পর্যন্ত। সয়াল্লি কলিয়ারিতে টেলিগ্রাম করা হলো। ওর বাবা এলেন, তার সঙ্গে এলেন তার 3 জন বন্ধু। ওদের মুখেই প্রথম শুনলাম যে পূর্ণিমা বিবাহিতা। পাগল বলে স্বামী নেয় না। সে কখন জানে সে বিবাহিতা, কখনো আবার ভুলে যায়। পূর্ণিমার মা নেই,
তাও এই প্রথম শুনলাম। ভদ্রবংশের ব্যাপার, এই নিয়ে খুব গোলমাল যাতে না হয় শুরু থেকেই তার ব্যবস্থা করা হলো। খবরের কাগজে ঘটনাটি উঠেছিল, কিন্তু একটু অন্যরকম ভাবে। কয়েকটি প্রভাবশালী লোকের সহানুভূতি লাভ করার দরুন ব্যাপারের জটিলতার হাত থেকে আমরা অপেক্ষাকৃত সহজেই রেহাই পেলাম। পূর্ণিমাকে রাঁচি উন্মাদ আশ্রমে দেওয়ার ব্যবস্থা হলো। ওর বাবাও দেখলুম ওকে বাড়ি নিয়ে যেতে রাজি নয়। শ্রীরামপুর কোর্টের প্রাঙ্গণ থেকে ওকে মোটরে সোজা আনা হলো হাওড়া। হাওড়া থেকে রাঁচি এক্সপ্রেসে যখন ওঠানো হচ্ছে, তখন একগাল হেসেও আমার দিকে চেয়ে বললে, আমাদের শয়লাডিতে আসবেন কিন্তু একদিন, মনে থাকবে তো? ওর বাবাকে বললে, দাদা কোথায় বাবা? দাদাকে দেখছি নে। দাদার কাছে কানের দুল দুটো খোলা রয়েছে, কান বড্ড ন্যাড়া ন্যাড়া দেখাচ্ছে। সব কয়েক বছর আগের কথা। অনেকেই বুঝতে পারবেন আমি ঠিক কোন ঘটনার কথা বলছি। মানুষ চলে যায়, স্মৃতি থেকে যায়। জীবনের উপর কত চিতার ছাই চড়ানো, সেই ছায়ের সূক্ষ্ম স্তরে বহু প্রিয় পরিচিত জনের পদচিহ্ন আঁকা। এই শ্যামলা পৃথিবী, রৌদ্রালোক, পরিবর্তনশীল ঋতুচক্রের আনন্দ থেকে নির্বাসিতা সেই হতবাকিনীর কথা যখন মাঝে মাঝে মনে পড়ে, তখন ভাবি সে নেই। এতদিনে রাঁচির উন্মাদ আশ্রমে অভিশপ্ত জীবনের অবসান হয়ে গেছে। ভগবান ওকে আর এতকাল কষ্ট দেবেন? বলা বাহুল্য, এই কাহিনীর মধ্যে আমি সব কাল্পনিক নামধাম ব্যবহার করেছি, কারণ সহজে অনুমেয়।